হেলো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্পটা ভয়ঙ্কর গল্প, তাই ভয় না পেয়ে সাহস নিয়ে শুনুন। আজকের গল্পটা ভারত থেকে এক যুবক পাঠিয়েছে। প্রস্তাবনা: রাতের ডাক। রাজস্থানের প্রান্তর। রাতের অন্ধকারে জ্বলজ্বল করছে অগণিত তারা। কিন্তু সেই তারার আলো যেন লজ্জা পায় পশ্চিম দিগন্তে জ্বলে ওঠা এক বিচিত্র আলোর সামনে। নীল, সবুজ আর সোনালী রঙের মিশ্রণে তৈরি সেই আলো ছড়িয়ে পড়ছে বালিয়াড়ির বুকে। কে যেন ডাকছে, কার যেন কণ্ঠস্বর ভেসে আসছে বাতাসের সঙ্গে, শতাব্দী প্রাচীন এক আর্তনাদ। আমি অনিকা সেনগুপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শেষ বর্ষের ছাত্রী। আমার জীবনের লক্ষ্য ছিল হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ করা, কিন্তু কখনো ভাবিনি যে ইতিহাস নিজেই আমার খোঁজ করবে। এই গল্পটি সেই দিনের, যখন আমি শুধু ইতিহাস পড়তাম না, বরং ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলাম। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 1। দুর্গের আধার ঘর। বর্ষার প্রায় 1 মাস পরের কথা। রাজস্থানের বিকানের শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত দুর্গ। স্থানীয় লোকেরা বলে এটা ভুতুড়ে। কেউ সাহস করে রাতে এখানে আসে না। কিন্তু আমি তো প্রত্নতত্ত্বের ছাত্রী, আমার কাছে ভূতের চেয়ে বেশি ভয় জাগায় প্রাচীন ইটের গাঁথুনি, যা হয়তো ভেঙে পড়তে পারে। সেদিন দুপুরের প্রখর রোদ। গাইড বলেছিল, ম্যাডাম, ওখানে যেও না। ওটা জিনের বাড়ি বলে খ্যাত। আমি হেসে দিয়েছিলাম, জিন? তোমরা কি বিশ্বাস করো ওদের? গাইডের চোখে ভয়। ম্যাডাম, আমার দাদা দেখেছে। রাতে দুর্গের চূড়ায় নীল আগুন জ্বলে। ওটা জিনের তাম্পন্য, মানে ক্রোধ। তবু আমি গেলাম। প্রবেশদ্বারটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত। ভেতরে ঢুকতেই মনে হলো যেন সময় থেমে গেছে। ধুলো উড়ছে জানালা দিয়ে পড়া রোদের কিরণে। মাকড়সার জালে ঢাকা দেওয়ালে উৎকীর্ণ কিছু চিহ্ন, আরবি কিংবা ফার্সি লিপি। আমি ক্যামেরা বের করলাম, ছবি তুলছি, নোট করছি। হঠাৎ আমার পা পিছলে গেল। মেঝের একটি অংশ ভেঙে পড়ল, আর আমি পড়ে গেলাম নিচের এক অন্ধকার কামরায়। খুব গভীর নয়, প্রায় 10 ফুট। পড়ার সময় আমার ব্যাগে থাকা টর্চটা হাতে এলো। আমি চারপাশে আলো ফেললাম। এটা একটা গোপন কামরা। দেওয়ালগুলো মসৃণ, খোদাই করা। মাঝখানে একটা পাথরের বেদি, আর বেদির ওপর একটা পিতলের কলস। না, ঠিক কলস নয়, এটা ছিল একটা মার্জিত নকশার তৈজসপত্র, যাকে বলে এওয়ার। এর গায়ে অদ্ভুত সব অক্ষর খোদাই করা। সাপ, সিংহ আর অজানা পাখির ছবি। 1000 বছর পুরনো এই জিনিসটা যেন আমাকে ডাকছিল। হাত বাড়ালাম, স্পর্শমাত্র একটা ঠান্ডা কাঁপুনি দিয়ে উঠল গোটা শরীর। কলসের ওপর ধুলো জমেছিল। আমি আমার স্কার্ফ দিয়ে মুছতে শুরু করলাম। নিচের খোদাইগুলো পরিষ্কার হতে লাগলো। তারপর আমি নিশ্চিত যে আমি থরথর করে কাঁপছি। কলসের মুখ থেকে এক ফোঁটা তেল পড়ল আমার আঙুলে। সেই তেল, গন্ধ যেমন নয়, বরং সময়ের গন্ধ। যেন 1000 বছর ধরে জমে থাকা বিষাদ আর নিঃসঙ্গতা। আমি কলসটা তুলে নিলাম। ওজন খুব বেশি নয়, কিন্তু কিছু একটা হলো। আমার আঙুলের কাটা জায়গায়, দেয়ালে পড়ে কেটেছিল, সেই তেল মিশে গেল। সঙ্গে সঙ্গে গোটা কামরাটা আলোয় ভরে গেল। নয়, বাতি জ্বালিনি। আলো আসছে কলসের ভেতর থেকে। একটা গভীর, ভারী শব্দ, যেন সমুদ্রের ঢেউ। তারপর সেই শব্দ ধীরে ধীরে কণ্ঠে রূপ নিল। কে ডেকেছে? কণ্ঠটা এত গম্ভীর যে আমার দম আটকে এলো। আমি কলসটা ফেলে দিতে চাইলাম, কিন্তু হাত চলছে না। আলোর ঘূর্ণি তৈরি হলো কামরার মাঝে। নীল, সবুজ, সোনালি, যেন ছায়াপথের টুকরো। সেই ঘূর্ণি থেকে ধীরে ধীরে আবির্ভূত হলো এক মূর্তি। প্রথমে ধোঁয়ার মতো, তারপর ঘনীভূত হয়ে মানুষের আকার নিল। সে মানুষ, অথচ মানুষ না। লম্বা, প্রায় 7 ফুট। পরনে সোনালি পাড়ের কালো জুব্বা। মাথায় পাগড়ি, যার মাঝে মানিক খচিত। চোখ দুটি, একটি তীক্ষ্ণ বাজপাখির মতো, অন্যটি করুণার সাগর। মুখে দাড়ি, তীক্ষ্ণ নাক, আর কপালে এক অদ্ভুত উজ্জ্বল তিলক। আমি চিৎকার করলাম, কিন্তু মুখ দিয়ে বেরোলো না কোনো শব্দ। সে আমার দিকে তাকালো। তার চোখে বিস্ময়, তারপর ক্লান্তি, তারপর এক অদ্ভুত কৌতূহল। তুই মেয়ে মানুষ? তার গলা ভারী, কিন্তু শান্ত। এত বছর পরে একজন মেয়ে মানুষ আমাকে ডাকলো। অবাক করা ব্যাপার। আমি কষ্ট করে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে হাসল। সেই হাসিতে স্মৃতি আছে, বেদনা আছে। আমার নাম জারিফ ইবনে মালিক। একদা বাগদাদের আমিরের সভাকবি। আর আজ আমি কেবল এক জিন। আল জিন। তোমাদের মুখে, জিন। এই কলসে বন্দি এক আত্মা। তুমি আমাকে মুক্ত করেছ, বহুদিন পর। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 2। 3টি ইচ্ছার বিনিময়। জারিফ ধীরে ধীরে আমার চারপাশে ঘুরল। তার পা মাটি স্পর্শ করত না, ভাসছিল।
কিন্তু তাতে কোনো ভীতিকর ব্যাপার ছিল না, বরং মনে হচ্ছিল যেন আমি কোনো প্রাচীন রাজপ্রাসাদের নর্তকীকে দেখছি। আমি বুঝতে পারছি তুই ভয় পেয়েছিস, সে বলল। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি ইফরিত নই, যারা মানুষকে খায়। আমি মারিদ শ্রেণীর জিন, কিন্তু আভিজাত্যের। আর মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, বরং আমি তাদের গল্প ভালোবাসি। আমার জিজ্ঞাসু মনটা জেগে উঠল। ভয়ের চেয়ে কৌতূহল প্রবল হলো। তুমি এই কলসে কতদিন ছিলে? জারিফ আকাশের দিকে তাকালো, যেন হিসাব করছে। প্রায় 3032 বছর। 27টা রাজবংশ এলো গেল, 50টা শহর ধ্বংস হলো, অসংখ্য যুদ্ধ হলো। আর আমি এখানে শুয়ে শুয়ে শুনেছি উপরের মেঝেতে পায়ের শব্দ। কিন্তু কেউ আমাকে ডাকেনি। তুই প্রথম। কেন ডাকলাম আমি? আমি তো কিছু করিনি। করেছিস। তোর রক্ত পড়েছে কলসের উপরে। আর তুই কলসটা পরিষ্কার করেছিস। 3000 বছরে কেউ এত যত্ন করে ধুলো মুছোয়নি। তারপর সে গম্ভীর হলো। এবার নিয়মটা বলি। মানুষ যাকে জিনের ইচ্ছা বলে, তা আসলে একটা প্রাচীন চুক্তি। তুমি আমাকে মুক্ত করেছ, তাই আমি তোমাকে 3টি ইচ্ছা পূরণ করে দেব। যে কোনো 3টি ইচ্ছা, সোনা রূপা, ক্ষমতা, জ্ঞান, ভালোবাসা, যা চাও। আমার চোখ বড় হলো, বিশ্বাস হচ্ছিল না। সত্যি? আমি যদি চাই পৃথিবীর সব দারিদ্র ঘুচে যাক? জারিফ মৃদু হাসল। সেটা খুব বড় ইচ্ছা। আমি পারি, কিন্তু জিনের নিয়ম, আমি সরাসরি সময় বা নিয়তির গতিপথ বদলাতে পারি না। আমি কেবল মাধ্যম। তুই যদি চাস দারিদ্র ঘুচুক, আমি সোনার পাহাড় দিতে পারি। কিন্তু মানুষের লোভে সেই সোনা আবার দারিদ্র তৈরি করবে। ইচ্ছা করতে হয় সাবধানে। আমি থমকে দাঁড়ালাম। কথাটা যুক্তিযুক্ত। তাহলে আমি এখনই ইচ্ছা করব না। আমাকে সময় দাও। জারিফ অবাক হলো। তার চোখে এক ঝলক সম্মান। বুদ্ধিমতী মেয়ে। অধিকাংশ মানুষ প্রথম ইচ্ছা করে ফেলে, যা ইচ্ছা তাই। কিন্তু তুই ভাবছিস, ভালো, আমি অপেক্ষা করব। ততদিন আমি তোর সঙ্গে থাকব, অদৃশ্য হয়ে। মানুষ আমাকে দেখতে পায় না যদি না আমি চাই। চল, আমরা ওপরে যাই। সে হাত বাড়ালো। আমি স্পর্শ করতেই বাতাসের মতো আমি উড়ে গিয়ে উপরের তলায় দাঁড়ালাম। এই জাদু দেখে আমার ভয় কেটে গেল, বদলে এলো রোমাঞ্চ। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 3। স্মৃতির অতল গহর। দুর্গ থেকে বেরিয়ে আমরা এক মরুদ্যানে বসলাম। সূর্য ডুবে যাচ্ছিল। জারিফ আমার পাশে বসলো, এবার মাটিতে। তার চেহারায় ক্লান্তির রেখা। তুই কি জানতে চাস, কিভাবে আমি জিন হলাম? সে জিজ্ঞেস করলো। আমি মাথা নাড়লাম। হ্যাঁ। আর কেন এত ক্লান্ত দেখাচ্ছে তোমাকে? জারিফ দীর্ঘশ্বাস ফেলল। তারপর শুরু করলো তার কাহিনী। যেন ইতিহাসের বইয়ের পাতা খুলে গেল আমার সামনে। আমি ছিলাম বাগদাদের এক সাধারণ সভাকবি নই। আমি ছিলাম আমির আল তাসিমের প্রধান উপদেষ্টা। আমার খ্যাতি ছিল জ্যোতির্বিদ্যায়। আমি জানতাম নক্ষত্রের ভাষা। কিন্তু আমার সবচেয়ে বড় ভালোবাসা ছিল লায়লা। লায়লা ছিল এক জাদুকরী। নয়, সে মন্দ ছিল না। সে নিরীহ ছিল। কিন্তু তার জাদু ছিল নিষিদ্ধ। সে পবিত্র গ্রন্থের বাইরের জ্ঞান চর্চা করত। আমি তাকে ভালোবাসতাম, আর সেও আমাকে। কিন্তু আমাদের ভালোবাসা ছিল বিষাক্ত বাগানের ফুলের মতো। একবার শত্রু বাহিনী বাগদাদ ঘেরাও করল। তারা অশুভ শক্তি নিয়ে এসেছিল, কালো মাণিক্য সম্প্রদায়। লায়লা এক আগ্নেয় মন্ত্র জানত, যা দিয়ে শত্রুকে পুড়িয়ে ছাই করা যায়। কিন্তু সেই মন্ত্রের জন্য প্রয়োজন ছিল নিষ্পাপ এক আত্মার বলি। লায়লা আমাকে বলল, জারিফ, আমি তোমাকে হারাতে পারি না। কিন্তু রাজ্যও বাঁচাতে হবে। আমি এক বিকল্প বের করেছি, তোমাকে আমি এই কলসে বন্দি করব। তোমার আত্মা অমর হবে, আর সেই অমরত্বের শক্তি দিয়ে আমি মন্ত্রটি চালাবো। তুমি মরবে না, কিন্তু তুমি থাকবে না। তুমি হবে জিন, জড় জগৎ ও অতি জগতের মাঝামাঝি। আমি রাজি হয়েছিলাম, ভালোবাসার জোরে। কিন্তু সেই রাতেই বুঝলাম, লায়লা আসলে কালো মাণিক্য সম্প্রদায়ের অনুগামী ছিল। সে আমাকে ব্যবহার করেছিল। রাজ্য বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু আমাকে হারিয়ে তার নিজের ক্ষমতা বাড়িয়েছিল। সে চেয়েছিল আমার অমর আত্মার শক্তি চুরি করতে। আমি যখন কলসে ঢুকলাম, লায়লা আমার মুখোমুখি দাঁড়ালো। তার চোখে অশ্রু ছিল। সে বলল, জারিফ, আমি তোমায় ভালোবাসি। কিন্তু ভালোবাসার চেয়ে ক্ষমতা বড়। বিদায়। সেই থেকে আমি এখানে। লায়লা মারা গেছে বহু আগে। তার সম্প্রদায়ও ধ্বংস হয়েছে, আমি জানি। কারণ আমি তাদের শেষ নিঃশ্বাস শুনেছি। কিন্তু এই কলসের বন্ধন অটুট ছিল। যতদিন না কেউ রক্ত দিয়ে আমাকে ডাকছে, ততদিন আমি অপেক্ষায় আছি। গল্প শেষে তার চোখে জল। আমি নির্বাক। এত বড় বেদনা, এত বড় বিশ্বাসঘাতকতা। আমি তার হাত ধরলাম। জারিফ,
আমি তোমার গল্প শুনে দুঃখিত। সে আমার দিকে তাকালো। তুই প্রথম মানুষ যে আমার কষ্ট শুনে দুঃখ পেল। অন্যরা শুধু ইচ্ছা করত ধন, ক্ষমতা, দীর্ঘায়ু। তারা জিজ্ঞেস করত না আমি কে। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আমি যতই ইচ্ছা করি না কেন, আমি এই আহত আত্মাকে সাহায্য করব আগে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 4। প্রথম ইচ্ছা, মায়ের সুস্থতা। আমি জারিফকে নিয়ে কলকাতায় ফিরে এলাম। উড়োজাহাজে সে ছিল অদৃশ্য, কেবল আমার অনুভূতি ছিল তার উপস্থিতি। বাড়ি ফিরে দেখি আমার মা অসুস্থ। তার ক্যান্সার ধরা পড়েছে কয়েক মাস আগে। কেমোথেরাপি চলছে, কিন্তু ডাক্তার খুব আশাবাদী নন। সে রাতে মায়ের বিছানার পাশে বসে আমি কাঁদছিলাম। জারিফ আমার পাশে দাঁড়িয়ে। সে বলল, অনিকা, তুই ইচ্ছা করতে পারিস। আমি মায়ের রোগ মুছে দিতে পারি। আমি মাথা নাড়লাম। কিন্তু লায়লা তোমাকে ব্যবহার করেছিল। আমি কি তোমাকে আবার ব্যবহার করব? তুমি কি অনুভব করবে না যে আমি শুধু ইচ্ছা পূরণের যন্ত্র? জারিফ অবাক হলো। তার চোখে নরম আলো। তুই ভিন্ন। তুই প্রথমে আমার কথা শুনেছিস। তোর ইচ্ছা আমার গৌরব হবে, বোঝা নয়। ইচ্ছা কর। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমার প্রথম ইচ্ছা, আমার মা সম্পূর্ণ সুস্থ হোক। তার ক্যান্সার চিরতরে দূর হয়ে যাক। জারিফ চোখ বন্ধ করল। গোটা ঘর নীল আলোয় ভরে গেল। তার মুখ থেকে এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ বেরোলো, ফার্সি, আরবি, আর অজানা কোনো ভাষার মিশ্রণ। মায়ের গা জুড়ে সোনালি রেখা বয়ে গেল। কয়েক মিনিট পর সব শেষ। জারিফ হাঁফিয়ে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কাল সকালে ডাক্তার যা দেখে অবাক হবে। সত্যিই তাই হলো। পরদিন ডাক্তার এলেন, পরীক্ষা করলেন, আর হা করে রইলেন। এটা অলৌকিক। টিউমার সম্পূর্ণ অদৃশ্য। এটা অসম্ভব। মা কাঁদলেন, আমি কাঁদলাম। কিন্তু জারিফ দাঁড়িয়ে ছিল ঘরের কোণে, বিষণ্ণ মুখে। আমি বুঝলাম, এই জাদু তার জীবন শক্তি খরচ করে। আমি কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, সে বলল। আমার ক্ষমতা অনেক, কিন্তু এই কলসের বন্ধন আমাকে সীমাবদ্ধ করে। প্রতিটি ইচ্ছা আমার আত্মার অংশ খরচ করে। এটা জানা আমার জন্য ছিল নতুন। ইচ্ছার মূল্য শুধু মানুষের জন্য না, জিনের জন্য। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 5। কালো মানিক্যের পুনর্জাগরণ। কিন্তু সুখ বেশি দিন থাকল না। এক সপ্তাহ পর খেয়াল করলাম আমাদের বাড়ির সামনে অদ্ভুত কিছু মানুষ ঘুরছে, কালো পোশাক, মুখে আবরণ, চোখে এক অদ্ভুত লাল আভা। জারিফ সতর্ক হলো, ওরা কালো মানিক্য সম্প্রদায়ের অবশিষ্ট সদস্য। সে বলল, আমি ভেবেছিলাম ওরা ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবে ওরা লুকিয়ে ছিল। আমার শক্তির রেশ পেয়ে তারা আমাদের খুঁজে বের করেছে। ওরা চায় কি? ওরা কলস। আর ওরা চায় আমাকে ব্যবহার করতে, আমার অসীম শক্তিকে নিজেদের স্বার্থে। যদি ওরা আমাকে পায়, তবে তারা পুরো বিশ্বকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। আমি ভয় পেলাম, কিন্তু জারিফ বলল, আমি তোর ক্ষতি হতে দেব না। তুই দ্বিতীয় ইচ্ছা কর, আমরা পালিয়ে যেতে পারি। আমি মাথা নাড়লাম। পালানো সমাধান নয়। ওরা আসবে আবার। যুদ্ধের প্রস্তুতি নিতে হলো। জারিফ আমাকে কয়েকটা তাবিজ দিল, যা আমাকে অদৃশ্য জিনিস দেখতে সাহায্য করবে। সেই রাতে সম্প্রদায়ের 10 জন সদস্য আমাদের বাড়ি ঘেরাও করল। তারা কালো মন্ত্র পড়তে লাগল। বাড়ির জানালা দরজায় লাল আগুন জ্বলে উঠল। জারিফ বেরিয়ে পড়ল সামনে। তার চোখ জ্বলে উঠল আগুনের মতো। বন্ধ করো ওরা, সে গর্জে উঠল। তার হাত থেকে বেরোলো বজ্রের মতো এক আলো। 2 জন চিৎকার করে উধাও হলো। কিন্তু বাকিরা আরো শক্তিশালী মন্ত্র পড়ল, যা জিনের শক্তি শোষণ করে। জারিফ হাঁটু গেড়ে বসে পড়ল। অনিকা, ওরা আমাকে দুর্বল করে দিচ্ছে। কলসের বন্ধনই আমার দুর্বলতা। যদি কলস ধ্বংস হয়, আমি মুক্ত হব, কিন্তু তোর 3 ইচ্ছা অসম্পূর্ণ থেকে যাবে। আমি সিদ্ধান্ত নিলাম, আমার দ্বিতীয় ইচ্ছা, জারিফ, তুই এই সম্প্রদায়কে পরাজিত কর এবং আমাদের রক্ষা কর, কিন্তু কলসের ক্ষতি যেন না হয়। জারিফ দাঁড়ালো। এবার তার গোটা শরীর জ্বলে উঠল সূর্যের মতো। তিনি বিস্ফোরিত আলো ছাড়লেন। কালো মানিক্যের সদস্যরা চিৎকার করতে করতে পিছু হাঁটে গেল। 7 জন পালিয়ে গেল, 3 জন ধ্বংস হলো। যুদ্ধ শেষ। জারিফ আবার ক্লান্ত, কিন্তু এবার সে হাসল। তুই বুদ্ধিমতী। কলস বাঁচিয়ে রেখে তুই আমাকেও বাঁচিয়েছিস। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 6। মাঝরাতের আড্ডা ও আবিষ্কার। যুদ্ধের পর জারিফ আর আমি গভীর বন্ধু হয়ে গেলাম। সে আমাকে তার জগতের কথা বলতো, জিনদের 7 রাজ্য, তাদের ভাষা, তাদের ক্ষমতা। আমিও তাকে বাংলা সাহিত্য পড়ে শোনাতাম, ঠাকুর, নজরুল, জীবনানন্দ। সে মুগ্ধ হতো। একদিন আমি জিজ্ঞেস করলাম, জারিফ, তুই কি চাস না মুক্ত হতে? সে দীর্ঘশ্বাস ফেলল।
চাই, কিন্তু 3000 বছরের অভিশাপ। কলসটা ধ্বংস করলেই আমি মুক্ত, কিন্তু সেটা খুব কঠিন। শুধু ইচ্ছায় হয় না, লাগে বিশেষ মন্ত্র। আর সেই মন্ত্র জানে শুধু কালো মাণিক্য সম্প্রদায়ের প্রধান। আমার মাথায় বুদ্ধি এলো, আমি তৃতীয় ইচ্ছাটা কাজে লাগিয়ে তোকে মুক্ত করতে পারি। জারিফ চমকে উঠল, না, তুই বুঝতে পারছিস না, তৃতীয় ইচ্ছা শেষ ইচ্ছা। তারপর আমি আবার কলসে বন্দী হয়ে যাব যতক্ষণ না অন্য কেউ ডাকে। তুই যদি মুক্ত করতে চাস, তাহলে তোর কোনো ইচ্ছাই পূর্ণ হবে না। তুই সুযোগ হারাবিস। জারিফ, তুই কি মনে করিস আমার কাছে এই সুযোগ বেশি গুরুত্বপূর্ণ নাকি তোর স্বাধীনতা? সে স্তব্ধ, তার চোখে জল। অনিকা, আমি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আগে আমাদের ওই সম্প্রদায়ের প্রধানকে খুঁজে বের করতে হবে, কারণ শুধু ইচ্ছায় কাজ হবে না, লাগবে তার জাদুবিদ্যা। ড্যাশ ড্যাশ ড্যাশ। অধ্যায় 7, ফাঁদ ও শেষ সংঘর্ষ। আমরা জানতে পারলাম সম্প্রদায়ের প্রধান লুকিয়ে আছে রাজস্থানের একটা গুহায়। জারিফ আর আমি সেখানে গেলাম, কিন্তু সেটা ছিল ফাঁদ। প্রধান, এক বুড়ো মানুষ, কিন্তু তার চোখে জ্বলছে লাল আগুন, আমাদের আক্রমণ করলো। জারিফ, বুড়ো বলল, তুই আমার পূর্বপুরুষদের হাতে বন্দী ছিলি, এখন তোকে চিরকালের জন্য ধ্বংস করব। যুদ্ধ শুরু হলো, গুহার ভেতরে আগুন, আলো, বজ্র। জারিফ সাহসে লড়লেও বুড়োর জাদু অত্যন্ত শক্তিশালী। সে কলস কেড়ে নিল জারিফের কাছ থেকে। এবার তুই আমার দাস। কিন্তু আমি সেখানে বসেছিলাম না। আমি জারিফের শেখানো মন্ত্র পড়তে শুরু করলাম, জিনের ভাষায়। বুড়ো বিভ্রান্ত হলো। আমি কলসটা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলার ভান করলাম। বুড়ো চিৎকার করে বলল, থামো, ওটা ভাঙলেই জারিফ মুক্ত হবে, কিন্তু তোর ইচ্ছা অসমাপ্ত থাকবে। আমি চিৎকার করে বললাম, আমি তো তাই চাই। তারপর আমি জারিফের দিকে তাকিয়ে বললাম, জারিফ, আমার তৃতীয় ও শেষ ইচ্ছা, আমি চাই তুমি সম্পূর্ণ মুক্ত হও। এই কলসের বন্ধন চিরতরে ধ্বংস হোক। তুমি আর কারো দাস নও, তুমি স্বাধীন। জারিফ চিৎকার করে উঠল, না, অনিকা, তুই। কিন্তু ইতিমধ্যে সেই কথাগুলো বাতাসে মিশে গেল। গুহাটি আলোয় ভরে গেল, কলসটি ফেটে চুরমার হয়ে গেল। জারিফের গা থেকে শিকলের মতো অদৃশ্য বন্ধন ছিঁড়ে গেল। সে মুক্ত, কিন্তু সাথে সাথে তার শক্তি বহুগুণ বেড়ে গেল। তিনি আর বন্দি জিন নন, তিনি পূর্ণ মারিদ। তার চোখ জ্বলে উঠল। তিনি বুড়োর দিকে তাকালেন, তুমি আমার বন্ধুকে আক্রমণ করেছ, এখন তোমার সময় শেষ। এক ঝলক আলো, বুড়ো চিৎকার করে বাষ্প হয়ে গেল। গোটা সম্প্রদায়ের কালো জাদু ধ্বংস হয়ে গেল। যুদ্ধ শেষ। জারিফ আমার কাছে এলো, তার চোখে বিস্ময় আর কৃতজ্ঞতা। অনিকা, তুই আমাকে স্বাধীন করলি, 3000 বছর পর আমি মুক্ত। কিন্তু তোর কোনো ইচ্ছা পূরণ হলো না, তুই আমার জন্য সব হারালি। আমি হাসলাম, হারাইনি, আমি একজন বন্ধু পেয়েছি, আর মা সুস্থ হয়েছে, এটাই তো আমার বড় ইচ্ছা ছিল। বাকি তো গৌণ। ড্যাশ ড্যাশ ড্যাশ। উপসংহার, নতুন ভোর। সেই ঘটনার আজ 3 বছর। আমি এখন বিকানের দুর্গটির তত্ত্বাবধায়ক। আমি ইতিহাস পড়াই। আর জারিফ, সে এখন আর জিন নয়। মুক্তি পাওয়ার পর সে এক রূপান্তরিত আত্মা, মানুষও নয়, জিনও নয়, বরং সময়ের সাক্ষী। সে আমার সঙ্গে থাকে অদৃশ্য না হয়ে, বরং সাধারণ মানুষের মতো পোশাক পরে। অনেকে তাকে আমার সহকারী মনে করে। আমরা দুজনেই এখন ইতিহাসের পাতা উল্টাই, কিন্তু নিজেদের তৈরি করি নতুন ইতিহাস। বিকানের দুর্গে প্রতি পূর্ণিমার রাতে আমরা বসি, যেখানে প্রথম দেখা। জারিফ কবিতা শোনায়, আমি তার অনুবাদ করি বাংলায়। মাঝে মাঝে সে বলে, অনিকা, জানিস, আমি 3000 বছর কলসে ছিলাম। কিন্তু সেই 3000 বছরের চেয়ে এই 3 বছর আমার কাছে বেশি মূল্যবান। কারণ আমি কারো দাস ছিলাম না, আমি বন্ধু ছিলাম। আমি হাসি, জিনের গল্পটা আমি লিখব একদিন। জারিফ বলে, লিখো, কিন্তু শেষ করিস শুভ দিয়ে। কারণ জিনের গল্প শুধু ভয় আর জাদুর না, ভালোবাসা আর মুক্তিরও। আর তাই এই গল্পের শেষ হলো অন্ধকারের ওপর আলোর জয় দিয়ে। কলসের ধ্বংসাবশেষ এখনো বিকানের জাদুঘরে আছে। কিন্তু যারা ঘনিষ্ঠভাবে খেয়াল করে, তারা বলে ওই ধ্বংসাবশেষ থেকে এখনো মাঝরাতে মৃদু নীল আলো বেরোয়, যেন মুক্ত আত্মার স্মৃতিচিহ্ন। আমার নাম অনিকা সেনগুপ্ত। আমি প্রত্নতত্ত্ববিদ। আর হ্যাঁ, জিনের অস্তিত্ব আছে। ওরা শুধু ল্যাম্পের ভেতর বন্দি থাকে না, ওরা থাকে মানুষের কল্পনায়, ইতিহাসের গহীনে, আর অন্তরের ভালোবাসায়।